হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ অল? হোপফুলি সবাই ভালো আছেন। আজকের যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা মূলত মাধ্যমিকে নবম গ্রেডের স্টুডেন্টদের জন্য। এটা হচ্ছে এক্সপ্লানেটরি টেক্সট। আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তাদের সামষ্টিক মূল্যায়ন 28 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত এক্সপ্লানেটরি টেক্সট আসলে কি, মানে কেন এটি। আসলে এক্সপ্লানেটরি যে শব্দটি রয়েছে এটির যে বাংলা সেটা হচ্ছে বর্ণনামূলক। তাহলে এক্সপ্লানেটরি মিন্স হচ্ছে বর্ণনামূলক অনুচ্ছেদ। তাহলে আমরা আসলে এক্সপ্লানেটরি টেক্সট কাকে বলবো? অ্যান এক্সপ্লানেটরি টেক্সট is a type of writing which provide a clear concept on any writings, especially non-fiction, and it makes the concept clear logically and reach its climax through a clear concept and give a meaningful ending. তাহলে এখান থেকে আমরা দেখছি যে একটা এক্সপ্লানেটরি টেক্সট সেটা অবশ্যই এটা কি হবে, এমন এক ধরনের লেখা যেটা কি করবে, লেখাটাকে শ্রুতিমধুর করবে এবং সেটা এটা লজিক্যালি, এবং এইটা মূলত হবে নন ফিকশনে। তাহলে এখন কথা হচ্ছে যে ফিকশন আর নন ফিকশন কি। তাহলে ফিকশন অ্যান্ড নন ফিকশন। তাহলে ফিকশনটা হচ্ছে যেখানে রসবোধ থাকবে, এক কথায় কল্পকাহিনী। আর নন ফিকশনটা হচ্ছে যেটা যেখানে কল্পকাহিনীর কোনো স্থান নেই, এটা হচ্ছে বাস্তব ভিত্তিক। বাস্তব ভিত্তিক। তাহলে আমাদের এক্সপ্লানেটরি যে টেক্সটটা সেটা আমাদের নন ফিকশনের একটা অংশ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এক্সপ্লানেটরি টেক্সট হতে গেলে সেটা অবশ্যই নন ফিকশন হবে, মানে সেখানে কল্পনার কোনো জায়গা থাকবে না, রসবোধ থাকবে না। এখন একটু পরে অবশ্য আমরা এর উদাহরণে চলে যাব, তার আগে আমরা এক্সপ্লানেটরি টেক্সটের আসলে পারপাসটা দেখব। হোয়াট আর দ্য পারপাস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। তাহলে আমরা বোর্ডে এক্সপ্লানেটরি টেক্সটের কতগুলো পারপাস লিখেছি, মানে কি কি উদ্দেশ্য আর কি থাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে ক্যাজুয়াল এক্সপ্লানেশন, মানে একটা এক্সপ্লানেটরি টেক্সট আমাদেরকে একটা বর্ণনা দিবে। দ্য সেকেন্ড ওয়ান স্টেপ বাই স্টেপ গাইড, মানে আসলে কিসের পর কি আসবে সেটার উপরও আসলে আমাদের এক্সপ্লানেটরি টেক্সট আমাদের বর্ণনায় বলবে। প্রসিডিউর রাইটিং, মানে এইটা হচ্ছে যে এ রাইটিং হুইচ এক্সপ্লেইনস হাউ টু কমপ্লিট এ ওয়ার্কস অর হাউ টু কমপ্লিট এ ওয়ার্কস ফ্রুটফুলি, মানে আসলে কিভাবে একটা কাজ বা একটা কোনো কিছু ফ্রুটফুলি মানে হচ্ছে ফলপ্রসূ ভাবে শেষ হবে, সেটাই হচ্ছে প্রসিডিউরাল প্রসিডিউরাল রাইটিং। মানে তারপর হচ্ছে টু এক্সপ্লেইন হাউ লিক হোয়াই সামথিং টু হ্যাপেন। তাহলে এখানে অবশ্যই হাউ এবং হোয়াই থাকবে, এবং হাউ এবং হোয়াই এই দুটো হচ্ছে আমরা বেসিক্যালি এই এক্সপ্লেনেশনটা একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। মানে যে হোয়াই মানে হচ্ছে কেন, এবং হাউ হচ্ছে কিভাবে একটা জিনিস হচ্ছে তার ধারাবাহিকতা বজায় রেখে। আর একটা জিনিস হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। একটা এক্সপ্লানেটরি টেক্সটের ভিতর অবশ্যই কজ অ্যান্ড ইফেক্ট থাকবে। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। এখন আসলে কোন বিষয়গুলোর উপর এক্সপ্লানেটরি টেক্সট হয়ে থাকে, তাহলে আমরা বলেছি যে নন ফিকশন। এখন আমরা বোর্ডে লিখেছি, বাম পাশে লিখেছি যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে হচ্ছে হজমের যে সিস্টেম বা পদ্ধতি। হাউ টু মেক মানি, কিভাবে টাকা ইনকাম করতে হয় বা আয় করতে হয়। ওয়াটার রিসাইকেলিং, মানে পানি রিসাইকেল। হাউ টু মেক এ বেস্ট ফ্রেন্ড, মানে কিভাবে একজন ভালো বন্ধু বানাতে হয়। আর এই পাশে আমি লিখেছি ম্যাকবেথ অ্যান্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তাহলে আমি প্রথমেই বলেছি যে এক্সপ্লেনেটরি টেক্সট সাধারণত কি হবে, নন ফিকশন, মানে যেখানে আসলে মানুষের সেন্স অফ হিউমারটা কাজ করবে না, মানে রসবোধ থাকবে না। আসলে আমরা যখন এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র নিয়ে যখন আমরা পড়বো, আমরা কিভাবে খাদ্য হজম করি, বা আমরা কিভাবে টাকা তৈরি করব, কিভাবে পরিশ্রম করব, বা কিভাবে পানি রিসাইকেলিং হচ্ছে বৃষ্টি থেকে আবার
মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আবার সেটা আবার কিভাবে মেঘ হচ্ছে। আসলে এই ধরনের পড়াগুলোতে কিন্তু আমাদের সেন্স অফ হিউমার কাজ করবে না। কিন্তু যখনই আমরা এই যে ম্যাকবেথ পড়বো বা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এগুলো পড়বো, ড্রামা বা নভেল পড়বো, সেখানে কিন্তু আমরা আমাদের সেন্স অফ হিউমার এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের অনুভূতির প্রকাশ পাবে। তা এগুলো হচ্ছে ফিকশন আর এগুলো হচ্ছে নন ফিকশন। তাহলে আমরা বলেছি যে এক্সপ্লেনেটরি টেক্সট হতে গেলে সেটা অবশ্যই নন ফিকশন হবে। এখন আমাদের পরীক্ষায় এই এক্সপ্লানেটরি টেক্সটের উপর রয়েছে 10 মার্ক। আমরা সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু কিভাবে হবে সেটা দেখব। আমাদের ঠিক এভাবেই থাকবে, কলাম করে, মানে আমাদের বাম পাশে এবং ডান পাশে একটি করে দেয়া থাকবে এবং এটার নিচে আমাদেরকে 5টি করে লিখতে হবে। মানে বাম পাশে 5টি লিখলে 5 মার্ক, আর ডান পাশে আরো 5টি লিখলে 5 5 10 মার্ক। তার মানে আমরা এই বাম পাশে হচ্ছে 5টি এর বৈশিষ্ট্য এবং তার উদাহরণ এই পাশে লিখবো, মানে ব্যাখ্যাটা লিখবো, তাহলে আমরা 5 5 করে 10 মার্ক পেয়ে যাব। তা আমি অলরেডি একটা লিখে ফেলেছি যে জেনারেল স্টেটমেন্ট, মানে একটা সাধারণ বক্তব্য থাকবে একটা এক্সপ্লেনেটরি টেক্সটে। আমরা যদি হচ্ছে নবম শ্রেণীর হচ্ছে 124 নম্বর পেজটা একটু দেখি, তাহলে এখানে আছে হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড। হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড, তাহলে আমরা জেনারেল যে স্টেটমেন্টটা দিব, এটা দেওয়ার সময় সাধারণত আমরা কি করব, যে অনুচ্ছেদটা দেয়া থাকবে, যে টেক্সটটা দেয়া থাকবে, সাধারণত সেই টেক্সটের প্রথম লাইনটা সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে দ্য ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। দ্য ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস, হ্যাঁ আমরা যদি এই পর্যন্ত লিখি দা ওয়াটার সাইকেলিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এরপর কিন্তু আছে থ্রো হুইচ ওয়াটার সার্কুলেটস এবং ফুল স্টপ পর্যন্ত। কিন্তু আমরা ট্রাই করবো যে যদি কনজাংশনের কনজাংশন সাধারণত দ্যাট, বিকজ এগুলোর পূর্ব পর্যন্ত দেয়ার, তাহলে এরপরে কিন্তু হচ্ছে দ্যাট বা কনজাংশন দিয়ে দেয়া আছে, তাহলে আমরা কি বলেছি যে এটা জেনারেল স্টেটমেন্ট হবে। তাহলে আমরা এখানে একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এতটুকু লিখতে পারলেই আমাদের 1 এবং 1 2 মার্ক কমন। এরপর হচ্ছে হবে একটা এক্সপ্লানেটরি টেক্সটে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে। তাহলে ইউজ অফ প্রেজেন্ট সিম্পল, তাহলে ইউজ অফ প্রেজেন্ট সিম্পল মানে গল্পটা এই অনুচ্ছেদটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই অনুচ্ছেদে ইজ পাবো, ইনভলভস পাবো, কজেস পাবো, কুলস পাবো এবং ফ্লোস পাবো। তার মানে আমরা বলছি যে এক্সপ্লানেটরি টেক্সট সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়। তাহলে এগুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে আমরা বাম পাশে লিখবো ইউজ অফ প্রেজেন্ট সিম্পল, লিখে আমরা এদিকে হচ্ছে সেটার উদাহরণ দেবো। এরপর লিখবো হচ্ছে কেস স্টাডিজ আর হচ্ছে এক্সাম্পল আর ইলাস্ট্রেশন। তাহলে কি লিখবো, কেস স্টাডিজ আর হচ্ছে এক্সাম্পল, মানে বিষয়টাকে আমাদেরকে গভীরভাবে অনুধাবন করবে এবং আমরা সেখান থেকে উদাহরণ পাবো। আসলে ওয়াটার রিসাইকেলিং কতভাবে হয়, আসলে দি সান হিট কজেস ওয়াটার ফ্রম ওশেন, লেক অ্যান্ড রিভার্স। তাহলে এই যে সূর্যের তাপ কি করে, পানি কি করে, ওশেন, লেক অ্যান্ড রিভার্স থেকে কি করে, মানে গরম করে বা সেখানে বাষ্পায়িত করে। তাহলে এইটা আমাদের একটা কেস স্টাডি, এটার উপর আমরা ডিপ ডিসকাশন করতে পারবো, বা এটাকে আমরা হচ্ছে এই ওয়াটার যে রিসাইকেলিং এর একটা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে ইউজ অফ কানেক্টরস। তাহলে আমরা বলছি কি ইউজ অফ কানেক্টরস। তাহলে এখানে আবার কানেক্টরস মানে হচ্ছে আমরা জানি যেটা বাক্যকে সংযোজন করে, মানে বাক্যকে কি করে সংযুক্ত করে। এবং এইখানে হবে দুই ধরনের কানেক্টরস থাকতে পারে, একটা হচ্ছে টেম্পোরাল কানেক্টরস আর হচ্ছে ক্যাজুয়াল কানেক্টরস। টেম্পোরালটা হচ্ছে এইটা মূলত হচ্ছে সময়, মানে হচ্ছে কোনো কাজের হচ্ছে সময়টাকে নির্দেশ করবে, আর ক্যাজুয়ালটা হচ্ছে কাজ করার ঘটনার ধারাবাহিকতা প্রকাশ করবে। যেমন হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, ফিনালি বা ফাইনালি। আবার হচ্ছে দ্যাট ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। তার মানে আমরা এদিকে যদি লিখি ইউজ অফ কানেক্টরস, ইউজ অফ কানেক্টরস লিখে আমরা ওই টেক্সটে যে কানেক্টরস গুলো খুঁজে পাবো সেগুলো ধারাবাহিকভাবে ঠিক ডান পাশে লিখে দেব। সেটা হচ্ছে টেম্পোরালও হতে পারে বা ক্যাজুয়ালও
হতে পারে। এখন কি করতে হবে, এই কানেক্টরস এর উপর একটু সময় নিয়ে স্টাডি করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যদি পরের বিষয়গুলো একটু দেখি, যে টেকনিক্যাল ভোকাবুলারি, এই টেকনিক্যাল ভোকাবুলারি একটু হয়তো বা বুঝতে কষ্ট হবে। সেটা হচ্ছে যে আমরা যদি কেউ ডাক্তারিতে পড়াশোনা করি তখন, বা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি, তখন দেখা যাচ্ছে যে ওই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কতগুলো শব্দ থাকে। তো আসলে এই শব্দগুলোকে বলা হয় টেকনিক্যাল ওয়ার্ড। যেমন আমরা যদি আমাদের হজম সিস্টেমের ডাইজেস্টিভের কথা বলি, তাহলে এই যে ডাইজেস্টিভটা হচ্ছে, বা স্টোমাক, এই ধরনের শব্দগুলো হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল ওয়ার্ডস। তো এইখানে আমরা যেহেতু ওয়াটার রিসাইক্লিং এর কথা বলছি, তাহলে এখানে ইভ্যাপোরেট বা ভ্যাপর বাষ্প, বা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, তাহলে এই যে শব্দগুলো আসলে পানিকে রিসাইকেল করতে গেলে, মানে সমুদ্র থেকে সেই পানিকে মেঘ পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে আবার মানে বৃষ্টিতে পরিণত করতে গেলে কিন্তু আমাদের এই ইভ্যাপোরেট, ভ্যাপর এবং অ্যাটমসফিয়ার, এই শব্দগুলো চলে আসবে। এবং এগুলোই হচ্ছে, এই জন্য এই যে টপিক্সটা রয়েছে, হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল, এইটার সাথে কিন্তু এই শব্দগুলো খুবই রিলেটেড, এবং এই জন্য এইটা হচ্ছে এই প্যারাগ্রাফের বা এই অনুচ্ছেদের হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড। এরপর হচ্ছে এ টাইটেল ইউজিং হোয়াই অর হাউ। এবং এইখানে একটু কথা আছে যে কখনো কখনো এই এক্সপ্লানেটরি টেক্সট গুলো একের অধিক অনুচ্ছেদ হতে পারে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই যে হচ্ছে টাইটেলটা শুরুতে না থেকে, যেমন এই যে আমরা যে হচ্ছে হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড, এইখানে কিন্তু এটা আমরা একদম শুরুতেই পাচ্ছি। তো আসলে তখন হবে কি, এইটা আমরা তখন হয়তো বা শুরুতে পাবো না, তখন হয়তো বা এটা আমরা ওই পরের অনুচ্ছেদ বা কোনো একটা অনুচ্ছেদে বোল্ড অক্ষরে পাবো, মানে একদম মোটা মোটা করে লেখায় পেয়ে যাব। কিন্তু এই যেহেতু এই আমাদের এই যে 124 পেজের এই যে হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল, যেহেতু আমাদের এই অনুচ্ছেদ একটাই, সে কারণে কিন্তু এটা প্রথমেই দেয়া আছে। এবং যদি এটা যদি আরো অনুচ্ছেদ থাকতো তাহলে হয়তো বা হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল এটা অন্য কোথাও এরকম মোটা করেই দেয়া থাকতো। এন্ড দেন আসে হচ্ছে অবজেক্টিভ টোন। মানে এই যে অবজেক্টিভ টোনটা হচ্ছে, এইখানে আমি, আমরা বা তুমি তোমরা থাকবে না। এখানে সাবজেক্টটা কখনোই আই উই বা ইউ হবে না, এখানে সাবজেক্টটা নরমালি ইট হবে। যেমন অবজেক্টিভ টোনে ইট প্লেস, তাহলে এখানে এই ইটটা মূলত কি, এই যে ওয়াটার রিসাইক্লিং। এই ওয়াটার রিসাইক্লিংটা কিন্তু হচ্ছে আই উই এবং ইউ এর ভিতর পড়ছে না, এবং এটা একটা অবজেক্টিভ টোন। তাহলে ইট প্লেস এ ভাইটাল রোল ইন রেগুলেটিং টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্ন। তাহলে এটা কি করছে, এটা কিসের উপর, এটা হচ্ছে রেগুলেটিং টেম্পারেচার, এটা হচ্ছে তাপমাত্রা, এবং হচ্ছে ওয়েদার প্যাটার্ন এবং আবহাওয়ার যে গতিবিধি, তার উপর একটা কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিন্তু এটা আমি, আমরা বা তুমি তোমরা করছি না, এটা কে করছে, ইট। এই ইটটা হচ্ছে এই ওয়াটার রিসাইক্লিং। তার মানে এখানে সর্বশেষ যে টোনটা হবে সেটা হবে অবজেক্টিভ টোন। এরপর হচ্ছে একটা ফ্যাকচুয়াল। ফ্যাকচুয়াল আমাদের ফ্যাক্টস এন্ড ট্রুথ। এই ফ্যাকচুয়ালটা হচ্ছে, মানে বিষয়টা হবে এমন যে হচ্ছে এটা ইউনিভার্সালি, মানে এটা সর্বজন কর্তৃক এটা হচ্ছে সমাদৃত হবে, বা সবার কাছে এই বিষয়টা স্বীকৃতি প্রাপ্ত হবে। এটা এমন নয় যে মন গড়া কোনো জরিপ, এই বিষয়টার সত্যতা থাকতে হবে। এরকম যদি ফ্যাকচুয়াল কোনো কিছু আমরা পাই, যেমন ফ্যাকচুয়াল একটা বাক্য আমরা এখানে লিখেছি, দা ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আসলে কিন্তু এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তো এরকম আমাদের পরীক্ষায় চাবে হচ্ছে পাঁচটি, পাঁচটিতে হচ্ছে পাঁচ পাঁচ করে, এক এক করে হচ্ছে 10 মার্ক। আমরা এখানে 8টি লিখেছি, তার মানে আমরা এখান থেকে আরো 3টি বেশি লিখেছি। তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো এবং একটু যদি ফুল ভিডিওটাকে দেখো, তো আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো ক্লাস ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।